আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার সন্তান নেফ্রোটিক সিনড্রোমের রোগী হয়ে থাকে। এছাড়া যদি আপনার কিডনি রোগ সম্বন্ধে আগ্রহ থেকে থাকে তাহলেও আপনার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতে আমরা বলতেছি যে বাংলাদেশে অনেক শিশু আছে যারা নেফ্রোটিক সিনড্রোমে ভুগে। নেফ্রোটিক সিনড্রোম বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হইতেছে যে মানুষের শরীরে দুইটা কিডনি থাকে, এই কিডনির মধ্যে অসংখ্য ছাঁকনি থাকে এবং এই ছাঁকনি দিয়ে শরীরের রক্ত ছেঁকে ছেঁকে পরিষ্কার হয়, ময়লাটা চলে যায় প্রস্রাবের সাথে, পরিষ্কার রক্তটা শরীরের মধ্যে ঘুরতে থাকে। নেফ্রোটিক সিনড্রোম রোগে এই ছাঁকনির মধ্যে অসংখ্য লিক বা ছিদ্র সৃষ্টি হয় এবং এই লিক বা ছিদ্র দিয়ে রক্ত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন, প্রোটিন, অ্যালবুমিন এগুলি প্রস্রাবের সাথে বের হয়ে চলে যায়। এই জন্য প্রস্রাবের মধ্যে অনেক সময় অনেক ফেনা তৈরি হয়। শরীরের মধ্যেও এই সমস্ত গুরুত্বপূর্ণ উপাদানের ঘাটতি দেখা দেয়, যার কারণে শরীরের মধ্যে অ্যালবুমিন বা প্রোটিনের ঘাটতি হওয়ার কারণে বাচ্চার শরীরের মধ্যে আস্তে আস্তে পানি চলে আসে, বাচ্চা শরীর ফুলে যায়। এই অবস্থায় সাধারণত বাবা মা বাচ্চাকে নিয়ে ডাক্তার সাহেবের কাছে আসেন। তো এক্ষেত্রে ডাক্তার সাহেব যে কাজটা করেন, ওনার প্রস্রাব পরীক্ষা করেন এবং বাচ্চার প্রস্রাব পরীক্ষা করার পর দেখা যাচ্ছে যে প্রস্রাবের সাথে অনেক প্রোটিন বা অ্যালবুমিন যাচ্ছে। পাশাপাশি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় যার মাধ্যমে ডাক্তার সাহেব নিশ্চিত হন যে বাচ্চাটি নেফ্রোটিক সিনড্রোম রোগে ভুগছেন। আপনার সন্তান যদি নেফ্রোটিক সিনড্রোমে ভুগে থাকেন তাহলে আপনার জন্য আমাদের অনেকগুলি কথা আছে, পরামর্শ আছে। আপনি কাইন্ডলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেন আপনি আপনার বাচ্চার চিকিৎসার বিষয়ে মোটামুটিভাবে একটা ভালো ধারণা রাখতে পারেন এবং বাচ্চার চিকিৎসাটাকে আপনি নিশ্চিত করতে পারেন যে আপনি কোনো ভুল করছেন না। বাচ্চার নেফ্রোটিক সিনড্রোম ডায়াগনোস হয়ে যাওয়ার পর ডাক্তার সাহেব যে ওষুধ বাচ্চার জন্য ঠিক করে দেন, প্রথমত সেটা হইতেছে এক ধরনের স্টেরয়েড জাতীয় ওষুধ, যেটা আমরা প্রেডনিসোলোন বলে থাকি। প্রেডনিসোলোন দেওয়ার ক্ষেত্রে ডাক্তার সাহেব একটা সুস্পষ্ট নীতিমালা বা দিক নির্দেশনা দিয়ে দেন। সেটা হচ্ছে যে আপনার বাচ্চার শরীরের ওজন, ধরেন আপনার বাচ্চার শরীরের ওজন হচ্ছে 15 কেজি, তাহলে বাচ্চাটাকে 15x2 অর্থাৎ 30 মিলিগ্রাম করে প্রেডনিসোলোন দিতে হবে। এটা প্রতিদিন সকালবেলা একসাথে দিতে হবে। 30 মিলিগ্রাম প্রেডনিসোলোন প্রতিদিন সকালে বাচ্চা একসাথে খাবে, খাওয়ার পরে অর্থাৎ নাস্তা করার পরে, এবং এভাবে বাচ্চাটি টানা 1.5 মাস এই ওষুধটি খেয়ে যাবে। একদিনের জন্য ওষুধটিতে গ্যাপ দেওয়া যাবে না। প্রতিদিন সকালে উঠে আপনি বাচ্চাটিকে একটু নাস্তা করানোর পর এই ট্যাবলেট প্রেডনিসোলোন 2 মিলিগ্রাম করে প্রতি কেজির জন্য অর্থাৎ 15 কেজির জন্য 30 মিলিগ্রাম ঔষধ দিতে থাকবেন এবং এটা টানা 1.5 মাস দিতে হবে। ধরেন আপনি বাচ্চাটিকে জানুয়ারির 1 তারিখ থেকে ওষুধ দেওয়া শুরু করলেন, তাহলে আপনি ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত এই 1.5 মাস টানা ওষুধটি দিয়ে যাবেন। একদিনের জন্য যেন ওষুধটিতে বিরতি না হয়। আমি আবারও রিকোয়েস্ট করতেছি যে একদিনের জন্য বিরতি না হয়। কোনোদিন সকালবেলা যদি কখনো ওষুধটি না থাকে অথবা বাচ্চাকে ওষুধ খাওয়াতে আপনি ভুলে গেলেন বা কোনো কর্মব্যস্ততার কারণে আপনি ওষুধ খাওয়াতে পারলেন না, তাহলে যখন মনে হয় তখন খাওয়াবেন। অথবা বাচ্চাটি ওষুধ খাওয়ার আধা ঘন্টার মধ্যে যদি বমি করে দেয়, তাহলে পেট থেকে ওষুধটি বের হয়ে গেল, তাহলে বাচ্চাটিকে আবার ওষুধ খাওয়াতে হবে। এভাবে 1.5 মাস ওষুধ খাওয়ানোর পর এই প্রেডনিসোলোন ট্যাবলেটটি 1.5 মিলিগ্রাম প্রতি কেজির জন্য আপনাকে আরও 1.5 মাস খাওয়াতে হবে। একদিন গ্যাপ দিয়ে খাওয়াতে হবে। অর্থাৎ আপনি 15 ফেব্রুয়ারি পর্যন্ত আপনি ওষুধ খাওয়ালেন 30 মিলিগ্রাম করে। 16 ফেব্রুয়ারি থেকে আপনি এই ওষুধটি, বাচ্চার ওজন ছিল 15 কেজি, 15 × 1.5 অর্থাৎ প্রায় 22.5 মিলিগ্রাম করে বা 23 মিলিগ্রাম করে, এটা ডাক্তার সাহেব ঠিক করে দিবেন যে কতটুকু ওষুধ খেলে 23 মিলিগ্রাম প্রেডনিসোলোন হয়, খাওয়াতে হবে। একদিন গ্যাপ দিয়ে শুক্রবার খাওয়ালে শনিবার নাই, রোববার আছে, সোমবার নাই, মঙ্গলবার আছে, এইভাবে 1.5 মাস ওষুধটি খাওয়াতে হবে। যদি আপনি ফেব্রুয়ারির 16 তারিখ থেকে ওষুধ খাওয়ানো শুরু করেন, তাহলে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত আপনাকে ওষুধটি খাওয়া যেতে হবে একদিন গ্যাপ দিয়ে। অর্থাৎ এখানে কিন্তু আপনি 1.5 মাসের মধ্যে অর্ধেক, অর্থাৎ 45 দিনের মধ্যে আপনি 22 দিন ওষুধ খাওয়াচ্ছেন আর 22 বা 23 দিন আপনি ওষুধ খাওয়াচ্ছেন না। এটাই 1.5 মাসের ওষুধ আপনার জন্য। তাহলে মূলত প্রথম 1.5 মাস প্রতিদিন ওষুধ খাওয়াতে হবে, পরের 1.5 মাস একদিন পর ওষুধ খাওয়াতে হবে। এইভাবে আপনি 1.5 মাস প্লাস 1.5 মাস সমান 3 মাস ওষুধের কোর্স আপনি কমপ্লিট করবেন। কোনোভাবেই যেন ওষুধ খাওয়াতে কোনো গ্যাপ না হয়, কারণ এই ওষুধটি যদি গ্যাপ হয় তাহলে রোগটি আবার ফেরত আসবে। তাহলে আশা করি আপনি এই ভিডিও থেকে বুঝতে পারছেন যে ওষুধ খাওয়ানোটা কত গুরুত্বপূর্ণ বিষয়। এবং ওষুধ খাওয়ানো অবস্থায় প্রতিদিন আপনি বাচ্চার প্রস্রাব জাল দিয়ে দেখবেন যে প্রস্রাবের মধ্যে প্রোটিন আছে কিনা। যদি বাচ্চার প্রস্রাবে প্রোটিন থাকে তাহলে প্রস্রাব জাল দেওয়ার পর সেই প্রস্রাবটা জমে যাবে, আর যদি বাচ্চার প্রস্রাবে প্রোটিন না থাকে প্রস্রাব আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। যত বেশি প্রস্রাব জমবে
প্রস্রাব জাল দেওয়ার পর টেস্ট টিউবে ইউরিন নেওয়ার পরে তত বুঝতে হবে ইউরিনের সাথে প্রোটিন যাচ্ছে। কাজেই প্রতিদিন সকালবেলা ওঠার পর আপনার যে কাজ, বাচ্চার প্রস্রাব টেস্ট টিউবে নেবেন এবং সেই টেস্ট টিউবের প্রস্রাবকে আপনি জাল দিবেন। জাল দিয়ে একটা লেখা কাগজের বিপরীতে ধরবেন। যদি দেখা যাচ্ছে যে এই প্রস্রাবের ভিতর দিয়ে লেখাটা দেখাও যায় না, পড়াও যায় না, তাহলে বুঝতে হবে বাচ্চার প্রস্রাবের সাথে অনেক প্রোটিন যাচ্ছে। আর আপনি প্রেডিসোল নিয়মিত যদি খাওয়ান বাচ্চাকে, ওষুধ নিয়মিত খাওয়ালে পর দেখবেন যে আস্তে আস্তে প্রস্রাব ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে দেখবেন যে প্রস্রাব একদম ক্লিয়ার হয়ে গেছে। আপনি এই প্রস্রাব পরীক্ষা করে তার রিপোর্টগুলি হয় মোবাইলে আপনি ছবি তুলে রাখতে পারেন অথবা একটা কাগজের মধ্যে লিখে রাখতে পারেন। সরকারি পর্যায়ে একটা বই দেওয়া হয়, ও বইটার মধ্যেও একটা ডায়েরি থাকে, এই ডায়েরিটার মধ্যে আপনি লিখে রাখতে পারেন। থানা হেলথ কমপ্লেক্সে গেলে আপনি এই বইটি বিনামূল্যে পাবেন। কাজে আপনি স্থানীয় থানা হেলথ কমপ্লেক্সে গিয়ে এই নেফ্রোটিক সিনড্রোমের চিকিৎসা আপনি জাস্ট যেই নিয়মে বললাম এই নিয়মে আপনি নেবেন। ওখানকার ডাক্তার সাহেবরা আপনাকে এই নিয়মই বলবেন এবং আপনাকে একটা বই দিয়ে দিবেন, নেফ্রোটিক ডায়েরি দিয়ে দিবেন আপনাকে। সেই ডায়েরি আপনি ফিল আপ করবেন এবং সেটা নিয়ে আপনি ডাক্তার সাহেবদের সাথে যোগাযোগ করবেন। এইভাবে সুচিকিৎসা করলে আপনার বাচ্চা ভালো থাকবেন। একটা জরুরি কথা হচ্ছে, এই রোগটা এমন এক ধরনের রোগ যেটা আপনার বাচ্চার বয়স 16 থেকে 18 বছর হওয়া পর্যন্ত বারবার ফিরে আসতে পারে। এক একজনের এক এক রকম ফিরে আসে, কারো বছরে একবার ফিরে আসে, কারো 6 মাসে একবার ফিরে আসে, কারো 2 বছর একবার ফিরে আসে, কিন্তু ফিরে আসে সাধারণত 80% কেসে এই রোগটা ফিরে আসবে। কিন্তু আশা করা যায় আপনার বাচ্চার বয়স 16 থেকে 18 বছর হওয়ার পর এই রোগটা আর সাধারণত ফিরে আসে না। ব্যতিক্রম আছে, ব্যতিক্রমের জন্য ব্যতিক্রম চিকিৎসাও আছে। কাজেই আলটিমেটলি আপনি বাচ্চার চিকিৎসার বিষয়ে খুব সচেতন হবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আরেকটা ভিডিওতে আপনার এই বাচ্চা কি খাবে আর কি খাবে না, বাচ্চার খাওয়া দাওয়া কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন এই বিষয়ে বলবো। সেই ভিডিওটি দেখার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি আর এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।